আমি ডাক্তার পলাশ বিশ্বাস, নবজাতক শিশু কিশোর মেডিসিন বিশেষজ্ঞ, পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই হাম বা মিজেলস নিয়ে চিন্তিত। এটা চিন্তার একটা বিষয় বটে, কারণ হাম অতি সংক্রামক একটি ব্যাধি। হাম এর এই সংক্রমণটা ছড়ায় কিভাবে? হাম সংক্রমণ ছড়ায় হচ্ছে ইনহেলেশন অফ রেসপিরেটরি ড্রপলেট এর মাধ্যমে, যেটা একটা ইনফেক্টেড লোকের যদি তার হাসি কাশি সেখান থেকে যদি কেউ সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, তাহলে তার এবং সেটা যে নিঃশ্বাসের মাধ্যমে তার এটা ছড়ায়। অথবা যদি একটা আবদ্ধ রুমে, যেখানে একটা মিজেলসের রোগী এর আগে ছিল, তার 2 ঘন্টার ভিতরে যদি সেখানে কেউ এক্সপোজ হয় এবং ইনহেলেশন করে, সেভাবেও সে মিজেলসে সংক্রমিত হতে পারে। মিজেলসে সংক্রমিত হওয়ার পরে এটা আমরা বুঝবো কিভাবে? একটা বাচ্চা বা একটা মানুষ যে সময় মিজেলসে সংক্রমিত হয়, সংক্রমিত হওয়ার পরে তার যে জীবাণু ঢোকার পরেও 9 থেকে 11 দিন আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, তার কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। এরপরে যে তার যে লক্ষণগুলো দেখা দেয়, লক্ষণগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা আছে প্রোড্রোমাল ফেজ, যেটা থাকে 3 থেকে 4 দিন। তারপরে থাকে এক্সান্থেমাটাস স্টেজ, যেটা র্যাশ অ্যাপিয়ার করে, সেটা থাকে 6 থেকে 7 দিন। এরপরে কনভালসেন্ট স্টেজ, যেখানে সে রোগীটা রিকভারি করে। এখন প্রোড্রোমাল স্টেজে কী হয়? এখানে অতি তীব্র জ্বর থাকে, কাশি থাকে, চোখ লাল থাকতে পারে, তারপরে নাক দিয়ে পানি পড়া থাকতে পারে, এবং তার মুখের ভিতরে ঘা হয়, যেটাকে আমরা কপলিক স্পট বলে থাকি। এরপরে আসে এক্সান্থেমাটাস স্টেজ। এক্সান্থেমাটাস স্টেজটা, এখানে তার মিজেলস ভাইরাসের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক র্যাশ অ্যাপিয়ার করে, এটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, ওখানে মরবিলিফর্ম র্যাশ, যেটা শুরু হয় ফোরহেড এবং বিহাইন্ড দ্য ইয়ার, এবং তারপরে ক্যাপোলেকডাল ডিস্ট্রিবিউশনে এটা তার হাতে পায়ে বিভিন্ন জায়গায় বডিতে এটা ছড়ায় পড়ে। এবং আমরা এরপরে আসে যে কি কনভালসেন্ট স্টেজ। কনভালসেন্ট স্টেজে তার জ্বর কমতে থাকে, তার শারীরিক দুর্বলতা কমতে থাকে, তবে এই সময় র্যাশগুলো ডিসঅ্যাপিয়ার করতে থাকে, এবং র্যাশগুলো ডিসঅ্যাপিয়ার করার সাথে সাথে তার স্কিন ডিসকমাশনও থাকতে পারে, এবং তবে তার কাশিটা 1-2 সপ্তাহ আরও থাকতে পারে। মিজেলস ভাইরাসের মিজেলসের রোগীরা অনেক সময় কমপ্লিকেশন নিয়েও আসতে পারে। মিজেলসের সাথে মিজেলস একটা ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট তৈরি করে, এবং যার কারণে সে বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করতে পারে। যেমন রেসপিরেটরি সিস্টেম, সেখানে ইনভলভ করে সে কী করে? নিউমোনিয়া করতে পারে, তারপরে ইন্টারন্যাশনাল লাং ডিজিজ করতে পারে, ক্রুপস করতে পারে, ট্র্যাকাইটিস, ব্রঙ্কোলাইটিস করতে পারে, এবং রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস করতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা পাকস্থলী বা খাদ্যনালীতে ইনভলভ করে কী করতে পারে? মুখে মাউথ আলসার করতে পারে, ক্যানক্রামোডিস করতে পারে, ডায়রিয়া করতে পারে, তারপরে আপনার প্রোটিন লসিং ইন্টারপ্যাথি করতে পারে। চোখে ইনভলভ করে কী করতে পারে? কেরাটাইটিস করতে পারে, কর্নিয়াল আলসারেশন করতে পারে, এবং ইভেনকি ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে। মাথায় সিএনএস ইনভলভমেন্ট করে কী করতে পারে? এটা ইনকেফালাইটিস করতে পারে, সাবঅ্যাকুট মিজেলস ইনকেফালাইটিস হতে পারে, অথবা সাবঅ্যাকুট স্ক্লেরোজিং প্যান ইনকেফালাইটিস, সো এটা করতে পারে। এখানে আরও কী কী ইনভলভ হতে পারে? কার্ডিওভাস্কুলার, হার্টে ইনভলভ করে মায়োকার্ডাইটিস করতে পারে, স্কিন ইনভলভ করে সেলুলাইটিস করতে পারে, হিমোরোজিক মিজেলস বা ব্ল্যাক মিজেলস হতে পারে, এবং আমাদের যে শরীরের নিউট্রিশন সিস্টেমটাকে ইনভলভ করে বাচ্চাকে ম্যাল নিউট্রিশন বা ভিটামিন এ ডেফিসিয়েন্সি করতে পারে, এবং অন্যান্য যেসব কমপ্লিকেশন তৈরি করতে পারে, সেটা কানে ইনফেকশন, ওটাইটিস মিডিয়া করতে পারে, মাস্টারাইটিস করতে পারে, সাইনোসাইটিস করতে পারে, এবং রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, এবং পোস্ট মিজেলস থ্রম্বোসাইটোপেনিয়াও হতে পারে। এরপর আমরা দেখব যে মিজেলস বা হামের আমরা ডায়াগনোসিসটা করবো কীভাবে। মিজেলস বা হাম সাধারণত এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা দেখি যে এর আগে সে গত 1 থেকে 2 সপ্তাহের ভিতর কোনো মিজেলস রোগীর এক্সপোজে গেছে কিনা, তার ক্যারেক্টারিস্টিক যে র্যাশ, সে ক্যারেক্টারিস্টিক র্যাশ অ্যাপিয়ার করছে কিনা, কফ, করাইজার, কনজাংটিভাইটিস তার আছে কিনা, এবং তার কপলিক স্পটস আছে কিনা, এবং আমরা খুবই একটা সিবিসি করে দেখতে পারি, ব্লাড টেস্ট করে দেখতে পারি তার লিউকোপেনিয়া উইথ অ্যাবসোলিউট লিম্ফোপেনিয়া আছে কিনা। ধন্যবাদ সবাইকে। এর পরের দিন আমরা জানবো যে মিজেলস রোগীর আমরা চিকিৎসা করবো কিভাবে, এর প্রতিরোধ করবো কিভাবে, এর ভ্যাকসিন বিষয়ে আমরা নেক্সট ডে জানবো। ধন্যবাদ সবাইকে।